বাংলাদেশে যখন বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করার ব্যাপারে আলোচনায় মগ্ন ছিলেন, ঠিক তখনই সেখানে ব্যাট বাজ দিয়েছে কিন্তু ভারত। বাংলাদেশকে 2020 সাল থেকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা তারা বাতিল করেছে। এইটা আমাদের বিনিয়োগ প্রাপ্তিতে কেমন বাধা প্রদান করতে পারে এবং এবারের বিনিয়োগ সম্মেলন থেকে আসলে বাংলাদেশের সামনে কতটা সুযোগ তৈরি হলো, চলুন এই ব্যাপারগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। শুরুতে একটা প্রশ্ন, আপনি কি আগে কখনো এই বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা সম্পর্কে বিস্তারিত জানতেন? হ্যাঁ, আপনি যদি চাকরির পরীক্ষার্থী হয়ে থাকেন তবে এই নামটা মুখস্থ করেছিলেন, কিন্তু আয়োজন এবং চেষ্টার দিক বিবেচনায় বিডা সম্পর্কে খুব একটা আলোচনা এর আগে কিন্তু হয়নি। মূলত বিডা হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা বিদেশি বিনিয়োগকারীদের দেশের মার্কেটে আহ্বান জানাবে এবং সেই পরিবেশটা নিশ্চিত করবে। বিনিয়োগ বোর্ড এবং বেসরকারীকরণ কমিশনগুলোকে একত্রিত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা গঠন করা হয় 2016 সালে। কিন্তু প্রতিষ্ঠার পর বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য কাজ কোনো রকম চালু রাখলেও বিদেশি বিনিয়োগের জন্য লার্জ স্কেলে কাজ খুব একটা চোখে পড়েনি। যাই হোক, বর্তমান সরকার লার্জ স্কেলে একটা আয়োজন করে বিডার মূল কাজটা আসলে প্রদর্শন করলো। ডক্টর ইউনূস জনাব আশিক চৌধুরীকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিডার দায়িত্বে বসিয়েছেন। বিদেশি বিনিয়োগকারীদের সামনে জনাব আশিক চৌধুরী তার প্রেজেন্টেশনে দেখিয়েছেন যে 2035 সালে বাংলাদেশ আসলে কেমন হবে। তিনি তার বক্তব্য উল্লেখ করেছেন যে 2025 সালে আমরা যেমন নানান দেশকে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং কেন বিনিয়োগ করা দরকার সেটার কারণ ব্যাখ্যা করছি। আমাদের পরবর্তী দায়িত্বপ্রাপ্তরা এইটা ঠিকঠাক ক্যারি করে নিয়ে গেলে 2035 সালে বাংলাদেশ এমন একটি দেশে পরিণত হবে যেটা ইস্ট এবং ওয়েস্টকে কানেক্ট করবে। বাংলাদেশ হবে একটা ম্যানুফ্যাকচারিং হাব। বিশ্বের নানান দেশের কোম্পানি তাদের পণ্য উৎপাদন করবে বাংলাদেশে এবং সেই সব পণ্য আমাদের বন্দর এবং ভূমি ব্যবহার করে বিশ্বের নানান প্রান্তে পৌঁছে দেবে। নেপাল, ভুটান সহ ভারতের উত্তর পূর্ব পাশের 7টি রাজ্য বাংলাদেশের ভূমি ব্যবহার করে সমুদ্রে কানেক্ট হবে। বাংলাদেশ হিমালয় এবং বঙ্গোপসাগরের মধ্যে কানেকশন তৈরিতে ভূমিকা রাখবে। মানে জিওগ্রাফিক্যাল লোকেশন ব্যবহার করে কিভাবে একটা দেশ সাস্টেইনেবল অর্থনৈতিক উন্নয়নের পথে যেতে পারে সেই হিসাবটাই কিন্তু দেখানো হয়েছে। দেখেন, সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, কিন্তু বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর কারখানা সেখানে আছে যেগুলো সিঙ্গাপুরের বন্দর ব্যবহার করে আশেপাশের দেশে বাণিজ্য করে। এতে করে দুইটা জিনিস ঘটে। এক, সিঙ্গাপুর সরকার নিজেরা কিছু না করেও অন্য দেশের বিনিয়োগের জন্য তাদের দেশের জনগণের কাছে নতুন কর্মসংস্থান অফার করতে পারে। এতে সিঙ্গাপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আবার ওই কোম্পানিকে স্টোরেজ সুবিধা প্রদান, বন্দর সুবিধা প্রদান ইত্যাদির মাধ্যমেও সিঙ্গাপুর সরকার বিপুল পরিমাণ অর্থ আয় করার সুযোগ পেয়েছে। দ্বিতীয়ত, ওইসব কোম্পানিও সিঙ্গাপুর থেকে আশেপাশের দেশে পণ্য রপ্তানি করতে পারছে, এই জন্য ট্রান্সপোর্ট ব্যয় তারা কমিয়ে আনতে পারছে এবং সময় বেঁচে যাচ্ছে, যেটা ইউরোপে কিংবা আমেরিকা উৎপাদন করলে হয়তো সম্ভবই হতো না। একটু খেয়াল করে দেখেন যে একটা দেশে প্রধানত দুই ধরনের বিনিয়োগ বিদেশ থেকে আসতে পারে। একটা হচ্ছে আপনার দেশের কোনো রাস্তা করতে হবে বা ব্রিজ বানাতে হবে, সেক্ষেত্রে এই প্রকল্পে কোনো বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান করা হয়, তারা এই প্রকল্প থেকে টোল উঠিয়ে ঠিকঠাক লাভ করা পসিবল কিনা এটা যাচাই করে, তারপর প্রকল্পের কাজ শুরু করে। এখানে বিনিয়োগের অর্থ যেমন বিদেশ থেকে আসে, কলা কৌশলী নির্দিষ্ট সময় দেখভালের দায়িত্ব সবই থাকে ওই বিদেশি কোম্পানির উপর। শুধু অবকাঠামোটা দেশে থাকে এবং এইটা দেশের একটা দৃশ্যমান উন্নয়ন হিসেবে কাউন্ট হয়। পরবর্তীতে জনগণ অর্থের বিনিময়ে এর সুবিধা ভোগ করে। যে পর্যন্ত বিনিয়োগকারী তার লাভ সহ অর্থ উত্তোলন করতে না পারে সেই পর্যন্ত তারা এই সব প্রকল্প থেকে টোল বা অর্থ আদায় করতেই থাকে। দেখেন, এই ধরনের বিনিয়োগে দেশের অবকাঠামোগত উন্নয়ন হলেও নতুন কর্মসংস্থানের পথ কিন্তু তৈরি হয় না। দেশের মানুষ এই বিশাল কর্মযজ্ঞে খুব একটা কানেক্টেডও থাকে না। কিছু কর্মক্ষেত্রে গতিশীলতা আসে শুধু। তবে আমি এই ধরনের বিনিয়োগকে কিন্তু কোনোভাবে খারাপ বলছি না। আবার আরেক রকম বিনিয়োগ আছে, সেটা হচ্ছে বিদেশি অর্থের বিনিময়ে দেশে ডিরেক্ট কর্মসংস্থান শুরু করা, মানে অন্য দেশের কোম্পানির শাখা নিজের দেশে স্থাপন করার সুবিধা প্রদান করা। এমন কিছু স্থাপনা নির্মাণ যেগুলোর কাস্টমার শুধু দেশের মানুষ না, বিদেশি বড় বড় প্রতিষ্ঠানও। মনে করেন বিশ্বের বড় বড় যেসব কোম্পানি আছে, যেমন স্যামসাং, হুন্ডা, ইয়ামাহা ইত্যাদি, এরা যদি বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করে বাংলাদেশে তাদের একটা কারখানা স্থাপন করে, এখানেই মোবাইল, বাইক বা গাড়ি উৎপাদন শুরু করে, তাহলে কি হবে? প্রথমত দেশের মানুষ ওইসব কারখানায় কাজ করার সুযোগ পাবে, কারণ ওইসব কোম্পানি বাংলাদেশে যে পরিমাণ কম পারিশ্রমিকের শ্রমিক পাবে অন্য কোথাও কিন্তু পাবে না, মানে দুজনেরই লাভ। দ্বিতীয়ত, দেশের মানুষের মাঝেও মোবাইল, বাইক, গাড়ি ইত্যাদির চাহিদা আছে। আগে এসব বাইরে থেকে আনা লাগতো, তাই খরচ বেশি লাগতো। দেশের কারখানায় যখন এটা উৎপাদন হবে তখন কম দামে কিন্তু দেশের মানুষ এগুলো পাবে। এবং তৃতীয়ত, কোম্পানিগুলো বাংলাদেশের আশেপাশের দেশে সহজে পণ্য রপ্তানি করতে পারবে। এতে করে বাংলাদেশ বন্দর ব্যবহার করতে দেওয়ার বিনিময়ে
অর্থ লাভ করতে পারবে। মানে এইরকম বিনিয়োগের ফলে সরাসরি দেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পায়, যেটা সাস্টেইনেবল উন্নয়নটাকে নিশ্চিত করে। আপনি যদি মালয়েশিয়ার উন্নয়নের ইতিহাস ঘাটেন তাহলে এই ব্যাপারটাই খুঁজে পাবেন। 80-র দশকে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়া বিশ্বের সকল কোম্পানিকে আহ্বান করেছিল যে তারা যাতে মালয়েশিয়ায় এসে বিজনেস শুরু করে। এক্ষেত্রে মালয়েশিয়ান সরকার বিদেশি কোম্পানিগুলোর সুবিধার জন্য ব্যাপক সুযোগ তৈরি করে দিয়েছিল। চাইনিজ বিভিন্ন কোম্পানির সহ বিশ্বের বিভিন্ন কোম্পানি তখন মালয়েশিয়ায় এসে কাজ শুরু করে। এইভাবে মালয়েশিয়ায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং মালয়েশিয়া অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। এরপর রাস্তাঘাট সহ অবকাঠামোগত যে উন্নয়ন সেটা আসলে অটোমেটিক্যালি হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে দুই একটা সেক্টর ছাড়া এইরকম বিনিয়োগের খুব একটা ইতিহাস নাই। দেখেন, আমাদের যে পোশাক শিল্পের অগ্রগতি এইটাও কিন্তু এই প্রসেসেই হয়েছিল, কিন্তু এখন সেরকম কিছু খুব একটা খুঁজে পাবেন না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিনিয়োগ মানেই আসলে আমাদের সামনে একটা বিষয় হাজির হয়, সেটা হয়তো বা রোড কনস্ট্রাকশন বা কোনো একটা ব্রিজ নির্মাণ ইত্যাদি। অথচ পাশের দেশ ভারতে বিশ্বের বহু বড় বড় কোম্পানির কারখানা আছে, তারা সেখানে উৎপাদন করে এবং আশেপাশের নানান দেশ তা রপ্তানিও করে। দেখেন, বাজার হিসেবে কিন্তু বাংলাদেশও কম গুরুত্বপূর্ণ না। দেশে প্রায় 18 কোটি মানুষ বাস করে এবং যেসব কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করে ব্যবসা করেছে, বাংলাদেশে তাদের প্রফিট গেইন কিন্তু অন্যান্য দেশের বিজনেসের তুলনায় অনেক বেশি। বিডার চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী তার প্রেজেন্টেশনে দেখিয়েছেন যে বাংলাদেশে বিনিয়োগ করে বিভিন্ন কোম্পানি প্রফিট পাওয়ার হার অন্যান্য দেশের তুলনায় ঠিক কতটা বেশি। স্ক্রিনের ছবি থেকে আশা করি আপনারাও ব্যাপারটা এখন দেখতে পাচ্ছেন। কিন্তু এরপরেও বাংলাদেশে বিনিয়োগের মাত্রা কম ছিল কেন? বেশ কিছু কারণ নিশ্চয়ই এখানে আছে। যেমন, এক, বিনিয়োগকারীদের ঠিকভাবে আমন্ত্রণ না জানানো। দ্বিতীয়ত, বাংলাদেশের কারখানা হয়ে গেলে যেসব দেশের উপর থেকে আমাদের নির্ভরশীলতা কমে যেত তাদের বিভিন্ন ধরনের আপত্তি। তৃতীয়ত, দুর্নীতি এবং সুশাসনের অভাবে বিনিয়োগের পরিবেশটা নষ্ট হয়ে যাওয়া। তো এখন কি সেই সুযোগ কাজে লাগানো সম্ভব? অন্তর্বর্তী সরকার বিশ্বকে চমৎকারভাবে আহ্বান জানিয়েছেন, যদি আমরা দেশের পরিবেশ ঠিক রাখি তবে দেশে বড় বড় বিনিয়োগ আসবে। বিগত সরকারের আমলে দেশের নানান জায়গায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে, সেসব জায়গায় বিনিয়োগের জন্য পর্যাপ্ত সুযোগও আছে। এখন দরকার বিদেশি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের সম্ভাবনাগুলোকে তুলে ধরা, তাদেরকে ঠিকভাবে আহ্বান জানানো। সেইটা ইউনূস সরকার চমৎকারভাবেই করেছেন। এবারে সম্মেলনের সময় বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরকে নিয়ে ফিজিক্যালি বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল এবং ইপিজেডগুলো তারা দেখিয়েছেন। দীর্ঘদিন যারা বাংলাদেশে সফলভাবে বিনিয়োগ করে এসেছেন তাদের সম্মাননা দিয়েছেন এবং তাদের কথাগুলো অন্যান্য বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার ব্যবস্থাও করেছেন। কোন কোন জায়গায় কি পরিমাণ সম্ভাবনা আছে সেটাও তুলে ধরা হয়েছে। জনাব আশিক চৌধুরীর সেই প্রেজেন্টেশন ব্যাপক বাহবাও কিন্তু পেয়েছে। তবে যখন এই প্রেজেন্টেশনের কথা বললাম তখন এইটা নিয়ে আরও দুইটা প্রশ্ন মানুষের মধ্যে এসেছে, সেই দুটো নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমত হচ্ছে, এমন ইংরেজিতে প্রেজেন্টেশন তো অনেকেই দিতে পারে, তো এইটা নিয়ে এত মাতামাতির কি আছে? উত্তর হচ্ছে, বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা কোনো রকম তেলবাজি ছাড়া এমন চমৎকার প্রেজেন্টেশন কি আগে কখনো দিয়েছে? দেয়নি। ইনফ্যাক্ট সব কিছুতে রাজনীতি মিশিয়ে যোগ্য মানুষদের তাদের নির্ধারিত স্থানে বসতেই দেওয়া হয়নি। এসব কারণে এই প্রেজেন্টেশনটা এত বাহবা পাচ্ছে। দ্বিতীয়ত, প্রেজেন্টেশন তো খুব ভালো হলো, কিন্তু এর ফলে আমাদের যে প্রত্যাশা প্রচুর বিনিয়োগ পাওয়া সেইটা কত দূর হলো? উত্তর হচ্ছে, আপনি আজকে বিনিয়োগকারীদের আহ্বান জানালেন, পরিবেশ এবং সম্ভাবনা নিয়ে আলাপ দিলেন, আর সাথে সাথে তারা আপনাদের দেশে বিনিয়োগ করে বসবে? ব্যাপারটা কি এতই সহজ? ওনারা এখন ভাববেন, সকল কিছু তারা খোঁজ খবর নেবেন, যেই সম্ভাবনাগুলো বাংলাদেশ থেকে দেখানো হয়েছে সেইটার ফিজিবিলিটি চেক করবেন, তারপর তারা বিনিয়োগের ব্যাপারে ফাইনাল আলোচনা করবেন। আর সরকার সেই পথটাই উন্মোচন করে দিল। যদি সামনের সময় বাংলাদেশের সবকিছু ঠিক থাকে, পরিবেশ যদি ভালো থাকে, তবে এই সম্মেলনের ফলাফল কয়েক বছর পরেও আমরা পাইতে পারি। আজকের প্রেজেন্টেশনের ফলে 5 বছর পরেও কেউ কেউ বিনিয়োগে যুক্ত হতে পারে। কিন্তু বিগত সময়ে বিশ্বকে আকৃষ্ট করতে এই ধরনের উদ্যোগ বাংলাদেশে চোখে পড়েনি। বিনিয়োগকারীরা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই রকম পরিবেশ তৈরিতেও ফোকাস করা হয়নি। জায়গায় জায়গায় ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি বহুত পরিমাণে বানানো হয়েছে, কিন্তু বিনিয়োগের অভাবে সেগুলো বেশিরভাগ কিন্তু এখনো খালিই পড়ে আছে। এই সরকার সেই খালি জায়গা পূরণের সর্বোচ্চ চেষ্টাটা করেছে। দ্রুতগতির ইন্টারনেট সেবার জন্য চালু করেছে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট। আশা করি বুঝেছেন। কিন্তু এত কিছুর পরেও কিছু বিষয় বাংলাদেশে বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। মূলত এখানে দুইটা বিষয় রয়েছে বলে আমার মনে হয়, একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল বিষয়টা হচ্ছে আসলে আমাদের নির্বাচন। ইউনূস সরকার গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু দেশের কিছু রাজনৈতিক দল এই সরকারকে অনির্বাচিত এবং অগণতান্ত্রিক সরকার এই নাম দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। যদি বিশ্বে এইটা এস্টাবলিশ হয়ে যায় যে ইউনূস সরকারের কোনো পাবলিক ম্যান্ডেট নাই, তবে বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগ করতে কিছুটা কম স্বাচ্ছন্দ্য বোধ করবে।
কিন্তু এইটা যে গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থান নিজেই যে সরকারের একটা ম্যান্ডেট, এইটা যদি প্রচার করা যায় তবে সেইটা আবার পজিটিভ। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে যদি রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় তবে সেইটাও বিনিয়োগের পরিবেশ নষ্ট করবে। আবার নির্বাচনের পর রাজনৈতিক সরকার এসে যদি সব উলটপালট করে ফেলে সেটাতেও কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। হ্যাঁ, নির্বাচন অবশ্যই দরকার, তবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আসলে এমন যে এখানে রাজনীতি এবং নির্বাচন জিনিসটাই সকল সংকটের সূচনা ঘটিয়ে দেয়। তাই দেশের কাঠামোগত এমন একটা পরিবর্তন দরকার যেটা নির্বাচনের পরেও বিনিয়োগের পরিবেশটা ঠিক রাখবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এক্সটার্নাল, আর এটা হচ্ছে ভারত। ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকায় যখন বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা অবস্থান করছিলেন তখন ভারত বাংলাদেশকে দেওয়া তার ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে। খেয়াল করে দেখেন, জনাব আশিক চৌধুরী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের বক্তব্য এবং প্রেজেন্টেশনে বারবার উল্লেখ করেছেন যে দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বন্দরগুলো কাজ করবে। মানে ভুটান তার পণ্য আনবে বাংলাদেশের বন্দর ব্যবহার করে, নেপাল পণ্য নেবে আমাদের বন্দর দিয়ে, আবার বিভিন্ন কোম্পানি বাংলাদেশে পণ্য উৎপাদন করে তার স্থলপথে নেপাল ভুটানে রপ্তানি করবে। আর এসব ক্ষেত্রে কিন্তু ভারতের উপর দিয়ে বাংলাদেশের চলাচলের অ্যাক্সেস দরকার, নইলে স্থলপথে নেপাল ভুটানে যাওয়া সম্ভব না। মূলত বাংলাদেশ ভারত দুজনকেই এই জায়গায় কিন্তু সহায়তা করে আসছে। বাংলাদেশ ভারতকে বাংলাদেশের ভূমি ব্যবহার করার অনুমতি দিয়েছে যাতে করে সে সহজেই সেভেন সিস্টার্সে যেতে পারে, আর বাংলাদেশ পাচ্ছে ভারতের ভূমি ব্যবহার করে তৃতীয় দেশে বাণিজ্যের সুযোগ। 2020 সালের জুন মাস থেকে বাংলাদেশ ভারতের কাছ থেকে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা পাইতো, মানে ভারতের বন্দর বা স্থলভাগ ব্যবহার করে বিশেষ কিছু পণ্য অন্য দেশে রপ্তানি করতে পারতো বাংলাদেশ। এই যে বাণিজ্যের ক্ষেত্রে ফ্রি বাউন্ডারি সিস্টেম, এইটাকে টার্গেট করেই কিন্তু বড় প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছিল, আর ইন্ডিয়া সেইটাই বন্ধের ঘোষণা দিয়েছে। বুঝেছেন কি লেভেলের বন্ধু আমাদের? কিন্তু হুট করেই এই সুবিধা বন্ধের ঘোষণা দেওয়ার পেছনে কারণটা আসলে কি? এইটা আসলে এমন একটা বার্তা দেওয়া যে যতই বিনিয়োগ আনো, আমি যদি ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেই তবে কিন্তু খুব একটা তুমি আগাতে পারবা না। মানে ভারত যে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন, চীনের সাথে ঘনিষ্ঠতা, সাম্প্রতিক কার্যক্রম, এইখানে বিদেশি বিনিয়োগ ইত্যাদি পছন্দ করছে না, এইটাই তার প্রমাণ। আর ভারত এরকম নানান টেকনিক্যাল ঘটনা ঘটিয়ে বাংলাদেশে বিনিয়োগের পথে বাধা তৈরি করতে পারে। এতে ভারতের দুইটা লাভ: এক, বাংলাদেশের বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা; দুই, যদি অনেক বেশি বিনিয়োগ এসে এমন সব কোম্পানি বাংলাদেশে স্থাপিত হয়ে যায় যা ভারতেও আছে, তাহলে তো বাংলাদেশে ভারতের রপ্তানি কমে যাবে, এইটা হতে বাধা প্রদান করা। এখন এই পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করব? দেখেন, বাংলাদেশকে চাপে ফেলতে ভারত যেমন তার কূটনৈতিক টুল ব্যবহার করেছে, আমাদেরকেও তেমন কিছুই করতে হবে। প্রথমত, ভারত বাংলাদেশের উপর দিয়ে যে ট্রানজিট সুবিধা পাচ্ছে সেইটা বন্ধের হুমকি দিতে হবে। দ্বিতীয়ত, সেভেন সিস্টার্সের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিতে বাংলাদেশ কাজ করবে এই ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে হবে এবং এর বিনিময়ে ভারতের ভূমি ব্যবহারের ব্যাপারে সুবিধা আদায় করতে হবে। কিন্তু এই জায়গায় একটা বড় কনফিউশন তৈরি হয়েছে। বাংলাদেশ যদি তিস্তা প্রকল্প সহ বড় বড় কিছু কাজ চীনকে দিয়ে দেয়, যেটি ইতিমধ্যেই খুব জোরসোর আলোচনা হচ্ছে, তবে ভারত যেই পরিমাণ কষ্ট পাবে সেই কষ্টের ফলে তারা ওই ট্রান্সশিপমেন্ট সুবিধা আমাদের ফিরিয়ে দেবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। এক্ষেত্রে বাংলাদেশের বন্দর ফ্যাসিলিটি বৃদ্ধি করতে হবে, নিজের দেশের বন্দর থেকে সব রপ্তানি করতে হবে এবং কিছু ক্ষেত্রে আকাশপথে বাণিজ্যের ব্যাপারেও অভ্যস্ত হতে হবে। আর কক্সবাজার এবং চট্টগ্রাম এরিয়ায় যদি গভীর সমুদ্র বন্দরের সুবিধা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া যায়, তবে একটা সময় ভারত নিজে থেকেই সেই সুবিধা নিতে আসবে তার সেভেন সিস্টার্সের কথা ভেবে, তখন আমরাও স্থলপথের সুবিধা আদায় করতে পারবো। তার মানে যত বাধাই আসুক, বাংলাদেশের এখন প্রধান টার্গেট দক্ষিণ অঞ্চলের বন্দর নিয়ে ব্যাপকভাবে কাজ করা এবং বিদেশি প্রতিষ্ঠান যাতে বাংলাদেশে কারখানা স্থাপন করে সেই বন্দর দিয়ে বিশ্ব বাণিজ্য শুরু করে সেইটা নিশ্চিত করা। বাংলাদেশে বৈশ্বিক আগ্রহ বাড়লে ভারতও তার মন পাল্টাবে। দেখেন, আমরা আসলে কারোর সাথে কোনো শত্রুতা চাই না, আমরা সমান সমান সুবিধা চাই।